আমরা শুরু করছি রুহি বুক 10 প্রথম ইউনিট। আমরা 24 নাম্বার পর্ব গতদিন শুরু করেছিলাম আলোচনা। আমরা শুরুর সবগুলো পড়ে এক্সারসাইজ 1 নাম্বার এক্সারসাইজটা করছিলাম। তো তার মধ্যে আমাদের সময় শেষ হয়েছে, তো এখন আমরা এখান থেকে আজকে আবার শুরু করব। তো আলাপ হচ্ছিল যে এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর জন্য কি পরিমাণ সময়, শক্তি এবং মানে প্রয়োজন হবে, এবং সেই অনুসারে অঙ্গীকারের স্তর বৃদ্ধি পাবে। এখানে অঙ্গীকার অঙ্গীকার শব্দটার বদলে অন্য কোনো শব্দ দিলে ভালো হবে, কারণ অঙ্গীকার আমরা আবার কভেন্যান্টকে অঙ্গীকার বলি, কিন্তু এটা হচ্ছে কমিটমেন্ট, তাই না? হ্যাঁ। তো সেই জন্য এটা যদি আন্ডারলাইন করি, অঙ্গীকার। গৃহীত দায়িত্ব বা প্রতিশ্রুতি। কমিটমেন্ট, হ্যাঁ, এখানে দায়িত্বশীলতাই সেন্স আছে, যে দায়িত্বশীলতা বা প্রতিশ্রুতিশীলতা বা প্রতিশ্রুতিবদ্ধতা, এরকম আর কি। ওটা আমরা ঠিক করবো নি, কিন্তু আপাতত আমরা বুঝি যে আমাদের হচ্ছে কমিটমেন্ট। ইংলিশ ইংলিশ সহজ দিয়ে যদি আমরা বুঝি, তাহলে এই প্রতিটি পর্যায়ে যে এই যে ধীরে ধীরে আমরা, মানে একজন ব্যক্তি, আমরা যদি ইয়ার কথাই চিন্তা চিন্তা করি, মনিকার কথা, যে আমরা মনিকাকে দেখেছিলাম, যে মনিকা হচ্ছে একটা অ্যানিমেটর ছিল। রড্রিগো যখন অ্যানিমেটর হলো, মনিকা তখন তাকে অ্যাকম্পানিমেন্ট। তো আগে যখন রড্রিগোকে অ্যাকম্পানি করতে হতো না, বা কাউকে অ্যাকম্পানি করতে হতো না, শুধু অ্যানিমেটর হিসেবে সেবা দিতে হতো, তখন মনিকার টাইম, এনার্জি যা লাগতো, তার চেয়ে যখন রড্রিগোকে সে অ্যাকম্পানিমেন্ট করা শুরু করলো, তখন টাইম এনার্জি তো আর একটু বাড়লো, তাই না? বাড়াতে হলো, এবং সেই অনুসারে তার কমিটমেন্টটাও বৃদ্ধি পেল। আবার আমরা দেখলাম যে এক পর্যায়ে ওই ক্লাস্টারের যে কোঅর্ডিনেটর, সে তাকে আবার আহ, বললো যে তুমি কি আরো নতুন কয়েকজন অ্যানিমেটরকে একটু অ্যাকম্পানি করতে পারবা। সে সেটাও আবার দায়িত্ব নিল। তো যখন সে রড্রিগোর পাশাপাশি আরো নতুন 2-1 জনের দায়িত্ব নিল, তখন নিশ্চয় তার টাইম এনার্জিটা আরো বাড়াইতে হলো। আর শুধু টাইম এনার্জি বাড়লো না, তার যে কমিটমেন্টের যেই লেভেল, সেটাও তখন তার বাড়লো সেই অনুসারে। এরপরে দেখলাম যে অ্যানিমেট ওই ক্লাস্টার কোঅর্ডিনেটর তাকে বলল যে তুমি কি, মানে কয়েকজনকে, মানে কয়েকজনের মধ্যে কোঅর্ডিনেশনের দায়িত্ব নিতে পারো। তার মানে হচ্ছে যে এই ক্লাস্টার কোঅর্ডিনেটরের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হিসেবে এবার সে আহ, সেবা দেওয়া শুরু করলো। তো তখন আবার তার টাইম এবং এনার্জি বাড়াতে হলো, এবং তার কমিটমেন্টের স্তরটাও বাড়লো। এটা একটা এক্সাম্পল ছিল। এখন এই এক্সাম্পলকে সাথে করে আমাদেরকে এখানে ক, খ আহ, এভাবে আলাপ করতে হবে। যে ক ছিল, আমরা কিছুটা আলাপ করেছিলাম যে একজন যুবক 5 নাম্বার বই শেষ করেছে, আহ, তারপরে কয়েকজন জুনিয়র ইউথকে নিয়ে, সেটা 10 বা তার কাছাকাছি একটা সংখ্যা নিয়ে একটা গ্রুপ গঠন করেছে, এবং সাপ্তাহিক ভিত্তিতে মিলিত হয়। এর কি পরিমাণ সময়, শক্তি এবং কমিটমেন্ট দরকার, তো এটা আমরা সেদিন কিছুটা আলাপ করেছিলাম। তো এখন মনে হয় আমরা খটাতে চলে যেতে পারি আজকে। খ থেকে আজকে শুরু করতে পারি। খ বলছে যে কিছু সময় পরে, যখন
এই অ্যানিমেটর কিছু সময়ের জন্য গ্রুপটিকে গাইড করছে, তখন তার কার্যক্রমের আদর্শে নিবিড় অধ্যয়ন ও ক্যাম্পগুলি চালু করেছে। নিয়মিতভাবে জুনিয়র ইউথদের পিতামাতাদের সাথে দেখা করছে এবং গ্রুপটিকে সেবা প্রকল্প তৈরি ও তার বাস্তবায়নে সহায়তা করছে। এই সময়ে তার টাইম এনার্জিটা কেমন লাগবে এবং তার কমিটমেন্টটা কেমন লাগবে, এটা নিয়ে আমরা একটা আলাপ। তো প্রথমে প্রিয়াঙ্কাই শুরু করো। আম, একটু স্ক্রল করেন, উপরের দিকে দেখা যাচ্ছে না শেষ লাইন দুইটা। হ্যাঁ। তো আমার কাছে মনে হচ্ছে যে এই অ্যানিমেটরটা যখন গ্রুপটাকে কিছুদিন গাইড করছে, মানে প্রতি সপ্তাহে প্রায় মিলিত হচ্ছে, তারপরে নিবিড় অধ্যয়ন এবং ক্যাম্প চালু করছে, তারপরে নিয়মিত জুনিয়র ইউথের পিতামাতাদের সাথে দেখা করছে, সেবা প্রকল্প তৈরি করতে এবং বাস্তবায়ন করতে সহায়তা করতেছে, মানে হয়তো বা কিছু কিছু সোশ্যাল অ্যাকশনে অ্যাক্টিভ করতেছে আর কি, ইনভলভ করতেছে সবাইকে। তো এক্ষেত্রে সে যেহেতু মানে কোর্স চালু করছে, এই যে নিবিড় অধ্যয়ন, তো আমরা এটা তো বুঝিতে যে কোর্স, তাই না? হুম। ইনস্টিটিউট কোর্স, জুনিয়র ইউথ কোর্স, এটা নিবিড় অধ্যয়ন বলছি না আমরা? ঠিক না, আছি আমি না, নাকি আমার ভুল হচ্ছে? নিবিড় অধ্যয়ন হচ্ছে ওই যে ইন্টেন্সিভ কোর্স আর কি। মানে আচ্ছা। একটা হচ্ছে যে রেগুলার, ধরো যে কি হয়, এখন তো জুনিয়র ইউথের বই প্রায় 13টা। হ্যাঁ। তো এবং আরো মানে টোটাল 15টা হবে, আরো দুইটা তোমার প্রিপেয়ার হচ্ছে। তো 15টা হুম। বই হলে প্রত্যেক বছর 5টা বই পড়তে হবে। কোর্স তো 3 বছরের মধ্যে শেষ করতে হবে। তো হ্যাঁ। প্রত্যেক বছর 5টা বই শেষ করতে হলে মানে 2 মাস, 2 মাস 1 সপ্তাহ বা 2 মাস 2 সপ্তাহের মধ্যে এক একটা বই শেষ করতে হবে। হ্যাঁ। আবার এই বই শেষ করার পাশাপাশি তোমার এই যে প্রকল্প বানানো, প্রকল্প বাস্তবায়ন করা, এগুলোও কাজ আছে। তো এতে করে মানে দেখো, একটু সোশ্যাল অ্যাকশন। তো জুনিয়র ইউথ প্রোগ্রাম যখন শুরু হয়, শুরু থেকে এটা 3 বছরের ছিল, কিন্তু শুরুতে 3টা বই ছিল। তো 3টা বই যখন ছিল তার মানে 1 বছর একটা বই করলে চলতো। হ্যাঁ। হ্যাঁ, এখন 15টা বই, তার মানে প্রতি বছর 5টা বই করতে হবে। তো এই হ্যাঁ। জন্য যখন বইগুলো বাড়ছে, তখন আগে শুধু সাপ্তাহিক ক্লাস করেই হয়েছে। যতই বই বেড়েছে, এখন দেখা গেল যে আহ, হয়তো 1.5 মাস হয়ে গেছে, বইয়ের অর্ধেকই শেষ হয়নি। তো তখন এই জুনিয়র ইউথ প্রোগ্রামে এখন যেটা করা হয়, যে তখন জুনিয়র ইউথদের সাথে বলে, আচ্ছা চলো আমরা ইন্টেন্সিভ কোর্স করি, ধরো লাগালাগি 2 সপ্তাহ আমরা সকাল থেকে ও আচ্ছা। সন্ধ্যা পর্যন্ত স্টাডি করব। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টেন্স। ইন্টেন্সিভ। দেখা গেল হয়তো ইন্টেন্সিভ করেও হয়নি, লাইক বছর প্রায় শেষ হয়ে আসলো, তো হয়তো 3টা বই শেষ হয়েছে বছরে। তার মানে কি 2টা বই আছে আর সময় আছে হয়তো ধরো 2 মাস। তো এটা নিশ্চিত হ্যাঁ। যে 2 মাসে আর 2টা বই হবে না। তো তখন হ্যাঁ। ক্যাম্প চালু চালু তোলার আমরা একটা ক্যাম্প করি, এই 2টা বই ক্যাম্পে শেষ করি, 5 দিনের একটা ক্যাম্প। হ্যাঁ, তখন ওই ক্যাম্প হুম। করে এই 2টা বই শেষ করে বছরের মধ্যে 5টা বই শেষ করে দেওয়া হলো। এইটার জন্য হচ্ছে এই নিবিড় অধ্যয়ন আর ক্যাম্প, মানে ইন্টেন্সিভ কোর্স আর ক্যাম্পাস কোর্স। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। সে তো সবই তো করতেছে, তাহলে তো যেহেতু ক্যাম্প একটা নির্দিষ্ট টাইমের জন্য হয়তোবা করা হয়, তো ওই যে নির্দিষ্ট টাইম ওইটা একটা ফুললি 100% ডেডিকেট করতে হচ্ছে তাকে। হুম। এটা একটা। তারপরে তার তো ভালো বন্ডিং আছে, সেহেতু সে হয়তো সবাইকে কালেক্ট করতে, মানে আহ, যে ইউথ গুলা আছে তাদের কালেক্ট করতেও তাদের কষ্ট কম হয়েছে। সেক্ষেত্রে তার টাইম সেভিং হয়েছে, যেহেতু তার বাবা মায়ের সাথে ভালো একটা সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে হয়তোবা আহ, সে এতটা অ্যাক্টিভ যেহেতু প্রথম ধাপে হয়ে গেছে, এই জন্য
তার দ্বিতীয় ধাপটাতে খুব বেশি একটা সময় ডেডিকেশন কোনোটাই লাগবে না। সময় ডেডিকেশন অবশ্যই লাগবে, তবে হয়তো বা অতটা এফোর্ট দিতে হবে না যতটা এফোর্ট একদম নতুন একজন মানুষকে দিতে হয় আর কি। তা আমার কাছে মনে হচ্ছে যে তুলনামূলকভাবে ওর একটু সময় কম লাগবে আর কি অন্যদের থেকে। আর কমিটমেন্টের জায়গায় যদি আসি তাহলে সে যে প্রথম দিকে হয়তো চিন্তা ভাবনাটা ওইভাবে তার প্ল্যানে নিয়ে আসতে পারে নাই, যার কারণে তার রোস্টার এলোমেলো হওয়ার কারণে হয়তো তার শেষের দিকে চাপ পড়ে গেছে, বা 2-3 বছর চলে যাচ্ছে আর হয়তো বা আহ, বই শেষ হয় নাই সবগুলো। লাস্টের দিকে হয়তো বা 2-3টা বই থেকে গেছে, বা এমন হতে পারে যে বছরান্তে বই থেকে গেছে, জমে গেছে। তো হয়তো শুরুর দিকে তার হয়তো আর একটু ডেডিকেশন হয়তো বেশি দিলে এই সমস্যাটায় সে আসতো না। সেক্ষেত্রে আমার মনে হয় যে তার কমিটমেন্টের জায়গায় একটু হয়তো বা অ্যাকম্পানিমেন্টের দরকার ছিল তার কোঅর্ডিনেটরের। আচ্ছা, তো এটা নিয়ে আর কেউ কিছু যোগ করবেন? এটা নিয়ে এইভাবে আমার ভাবনা এসছে, এখনই ভাবছি এটা, যে এই একাডেমিক শিক্ষা যে আছে স্কুলে দেখেন, নার্সারি এতে বাচ্চারা ঘুম থেকে উঠতে পারে না, 4 বছর 5 বছরে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে নার্সারিতে পড়ার জন্য। আর আমাদের যে এই কোর্সগুলি আমরা নিজেই মানে ওই মর্যাদা দিচ্ছি না, যে এটা কত ইম্পর্টেন্ট আছে। এই একাডেমিক শিক্ষাতে যে এত আমরা অ্যাটেনশন আছি, এত ও জাগৃত আছি, এই জাগরণ এই ইনস্টিটিউট কোর্সের মধ্যে কিভাবে আমরা আনতে পারি এই জাগরণ? আমি তো বুঝে উঠতে পারি না যে কিভাবে আমরা আহ, কি ম্যাজিক করলে এটাতে অ্যাটেনশন দিবে। যেমন দেখেন, এই যে আমরা জুম মিটিং করি, এ দেখেন 4 জন 5 জন আমাদের উপস্থিত হয়। এটা কত ইম্পর্টেন্ট আছে, এটা আমরাই বুঝতেছি না যে আমরা আমাদের আত্মার খাদ্য কত দরকার আছে। আমরা যে হিউম্যান বিইং আছি, আশরাফুল মাখলুকাত হবার যে খাদ্য আছে, সেটা আমরা আহ, আহার করতেছি না। আমরা কিন্তু একাডেমি কিন্তু দেখতেছি, বা আমার বাচ্চা পড়ে হয় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর এখানে তো এমন কিছু নাই। এখানে যে বুঝতে পারতো যদি, যে আমরা এখানে শিক্ষা নিলে আশরাফুল মাখলুকাত হতে পারবো আমরা, মানে সৃষ্টির যে সেরা জীব হব আমরা, এটা আমরা কিভাবে উম, বুঝাতে পারি বা বুঝতে পারি? আমার যেটা মনে হয় যে মানে অন্যকে বোঝানোর আগে, যেটা বাহাউল্লাহ তার একটা বাণীতে বলেছে, যে তোমাদের মধ্য থেকে যে কেহ শিক্ষাদানের জন্য উত্থিত হয় সবার আগে সে নিজেকে শিক্ষিত করুক। তো অনেক সময় কি হয়, আমরা এই যে যদি নিজে না জাগি, মানে আমরা যদি শুয়ে শুয়ে, আমি দেখছি যে অনেক সময় আমার বাস্তব উদাহরণ, হয়তো আমি শুয়ে আছি, তুলতুলকে বলতেছি যে এই তোমরা ওঠো, হাত মুখ ধুয়ে পড়তে বসো, তো ওরা উঠতে চায় না। ওরা মনে করে যে আমি শুয়ে আছি, তো ওদের বলছি ওরাও শুয়ে থাকে। কিন্তু যদি আমি অনেক সময় দেখছি যে আমি উঠে গেছি, ওদের কিছু বলিও নাই, আর আমি উঠে আমার কাজ করছি, ওরা চোখ মেলে যখন দেখে যে আমি বিছানায় নেই, ওরা উঠে যায়, উঠে এসে বাবা গুড মর্নিং বলে। তো এটা একটা মানে পারিবারিক একটা মেটেরিয়াল ইয়া থেকেই বললাম। কিন্তু এইরকম স্পিরিচুয়ালি এইভাবেই কাজ করে, যে ধরেন আমরা অনেক সময় ওই রকমই চিন্তা করি যে আমি শুয়ে থাকবো আর অন্যরা উঠে উঠে সব নিজ নিজ কাজ করবে, কিন্তু এটা কাজ করে না। মানে আমাকে আগে জাগতে হবে, যেটা নজরুলের ওই যে ওই কবিতার মধ্যে, যে স- আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আগে মি ডাকি। সৌগি এফেন্দিও বলেছে তো যে যখন যদি আমরা কাউকে শিক্ষাদান করতে যাই, পৃথিবীকে শিক্ষাদান করতে যাই, তাহলে আমাদের সব ক্ষেত্রে জ্ঞান অর্জন করতে হবে।
হ্যাঁ, জ্ঞান অর্জন, এবং আমি আমি যেটা চাই অন্যরা করুক, আমাকে সেটা করতে হবে। করতে মানে হবে। আমার আব্বাও রহিম ভাই এরকম সকালে অফিস যেতেন উনি। সকালে মানে উনি উঠার সাথে সাথে আজ সকাল ভোর হতে না হতে সবাই উঠো, হাত মুখ ধোও, মনজাত করো, যার যার কাজে স্কুলে, মানে ওনার জন্য ভয়ে ভয়ে সবাই আগে আমরা উঠে যেতাম। এটাই। আর যেদিন উনি শুয়ে থাকতো সেদিন আপনারাও শুয়ে থাকতেন নাকি? না, আব্বা সকাল হইলে উঠবেন, বড় নামাজ পড়বে, উনি তো অফিসের শুয়ে জন্য থাকবে, সকালে আমরাও রেস্ট নিতাম প্রত্যেকদিন ভোরে আবার। উঠে হ্যাঁ, হাত মুখ দিয়ে। আর আমার আব্বার একটা ডিউটি ছিল, উঠে জোরে জোরে মোনাজাত পড়বে যেন আমাদের ঘুম ভেঙে যায়। একটু আচ্ছা। ডাক দেয়, আবার যেহেতু আমাদের মর্নিং স্কুল ছিল, মর্নিং সেশন, লেট না হয়ে যে উঠেই পানি ছিটাবে, তো উঠো আমরা উঠে গেছি। ওই অভ্যাসটা এখনো আছে, যা অ্যালার্ম দিয়ে রাখি উঠি এখন। কামরান ইরফানদেরকেও ছোটবেলা এরকম নিয়ে একসাথে মোনাজাত পড়া, এখন তো বড় হয়ে গেছে, টাইম বিজি, কিন্তু এই অভ্যাসটা এখনো আছে। আর ছুটির দিন তো আমরা শুয়ে থাকলে বাচ্চারাও শুয়ে থাকবে। আবার সন্ধ্যার সময় একসাথে নিয়ে আমাদেরকে নিয়ে প্রেয়ার করবেন। আবার যশোর সেন্টারে অনেক ভাই আসতো বাইরে থেকে, তারা সবাই একসাথে নিয়ে উনি টিচিনে যাওয়ার আগে, মানে অন্যরকম পরিবেশ আমাদের, ওইভাবে ভুলার মতো না আর কি। হুম। তো এইটাই তো, আমরা নিজেরা যদি জাগতে থাকি, জেগে উঠি, তাহলে আস্তে আস্তে সবাই জাগবে। ওই জন্য আমি পার্সোনালি, মানে অলওয়েজ, মানে আমি পার্সোনালি দেখি যে, যেমন এই আমাদের ক্লাসে এই বুক টেনে শুরুতে আরো অনেক বন্ধুরা ছিল, কিন্তু তারা বলবো যে ঝরেই পড়েছে, আর আর জয়েন করবে বলে মনে হয় না তারা, কেন। আঞ্জিলা নাই, হালিম ভাই নাই। হ্যাঁ, তারপর আরো ছিল, যেমন নিয়ঙ্গ ছিল, তারপরে দিলীপ দা, রশিদ ভাই, বুদ্ধা, রশিদ ভাই, তারপরে যে আমাদের যে পায়োনিয়ার ছিল যে ছেলেটা, কি ওর নাম, নিয়াঙ্গ, গৌরাঙ্গ। গৌরাঙ্গ, অনেককে শুরু করেছিল আমাদের সাথে, আর ধরেন এখন নাই। প্রিন্স কোথায় জিনুস? প্রিন্স ঢাকা সেন্টারে আছে, ওর হচ্ছে কি যেন অ্যাসাইনমেন্টের কাজ করতেছে। এই যে বাচ্চারা রাত জেগে জেগে সব কাজ করছে, ইরফান। তো আমি আমি ধরেন ওই যারা নেই তাদের নিয়ে দুঃখ করি না। এই যে আপনারা আছেন, মানে আমার তো খুব ভাল লাগে, ইয়াসিন ভাই শুরু থেকে এখন পর্যন্ত আছে। হ্যাঁ। হ্যাঁ, ইয়াসিন ভাই অনেক অ্যাক্টিভ। তো আমার কাছে এটা হচ্ছে অনেক আনন্দের, মানে যারা জয়েন করে নাই ওটা আমার কাছে কোনো দুঃখ না, ইয়াসিন ভাই রেগুলার জয়েন করে, এটা আমার কাছে আনন্দের। নুসরাত আপা ছেলে মেয়েদের টিউশনি করে এসে, সাধারণত কি করে মানুষ, টিউশনি করে এসে বাসায় ফিরে রেস্ট নেয় বা রান্না বান্না, উনি, আমি জানি যে হয়তো উনি একদিকে রান্না তুলে দিয়ে এই ক্লাসে বসছে। না আমার, না, ক্লাস শেষে রান্না করি। আচ্ছা, তো এনিওয়ে ধরেন এই যে আপনি বাচ্চা পড়ায় এসে ক্লাসে ঢোকেন, আমার কাছে এটা আনন্দের। যারা জয়েন করে নাই ওটা আমার কোনো দুঃখের না, আপনারা জয়েন করেছেন, এই যে জিনুস জয়েন করে, মানে রহিম ভাই, এই আপনারা আছেন, এটা আমার কাছে আনন্দ। কিন্তু যারা নাই তাদের জন্য আমার মানে দুঃখ নেই। আমি জানি যে আফসোস লাগে যে মিস করছে আর তারা। আগে তো মনে করেন যে যে কোনো প্রোগ্রাম তো তখন তো আর অনলাইনে সুবিধা ছিল না সেন্টারে, আব্বা নিজে যাবে যাবে, আমাদের সব বাল বাচ্চা সব একসাথে দেখছেন না, ইনস্টিটিউট গুলো সব আমরা এক সপ্তাহে এক মাসে যাই হোক এত দূরে যে যে করছি, একসাথেই তো করছি রহিম ভাই প্রথম থেকে। এত বয়স্ক এখন মানুষ তাও। যারা জয়েন করবে না তাদের দুর্বলতা, ও তাদের সে কি এখন তো বলবো। কত সৌভাগ্য আমাদের যে আমরা অনলাইনে দিতে পাচ্ছি আপনাদের। হ্যাঁ, তো এখন ধরেন যে আহ, এবং আমার আশা যে যদি আমরা এই কন্টিনিউ করতে থাকি, তাহলে এই যে যারা ঝরে পড়েছে এদের উপরেও এই প্রভাব পড়বে, এরাও এক সময় ইয়ে হবে। কিন্তু আবার কি হয় যে এই যারা আসে নাই বা আমরা কম, এইটা বলে যদি আমরা হতাশ হয়ে আমরা বন্ধ করে দেই, তাহলে কি হবে, পুরাই বন্ধ হয়ে যাবে, পুরাই অন্ধকার হয়ে যাবে। তো একজন হইলে কি করা ভালো। হ্যাঁ, তো আমরা যদি ওই কন্টিনিউ করতে থাকি, এটার প্রভাব পড়বে।
এটা সবাই জব করে চাকরি করে ব্যস্ত, কিন্তু একটা দিন একটু আগে করি বা হলো রান্না করবো, ক্লাসের পরে আফসোস রান্না করে আফসোস খাই, দেরি করবে, করে খাই। পরে আফসোস করবে। এই মন মানসিকতা সবার দরকার, সবাই ব্যস্ত চাকরি জীবনে। তো একটা দিন তো নিজের জন্য সময় দিবে, আমরা সুযোগটা লুফে নিবে। আমরা এখন যেটা এক্সারসাইজ করছি সেটা কিন্তু ওটাই, ওই যে কমিটমেন্ট, টাইম এনার্জির পাশাপাশি কমিটমেন্ট। হ্যাঁ, দেখেন এই যে সবারই টাইম কিন্তু 24 আওয়ার্স। হ্যাঁ, এবং দেখেন আপনারও এই, আমি যদি নুসরাত আপার উদাহরণ দিই, তাহলে নুসরাত আপার কিন্তু টাইম, এই যে আহ, ছেলে মেয়ে পড়ায় এসে টাইম ম্যানেজ করে এসে জয়েন করতেছে, সেও মনে করতে পারতো আমার টাইম নাই, পড়ায় আসছি, এখন আমার সংসারের কাজ আছে, আর একটা কাজ আছে। যদি মনে করতো আমার এটার জন্য টাইম নাই, তাহলে ছিল না। তাহলে এই যে টাইম এটা আছে, ব্যয় করছেন। আবার এনার্জি, যদি মনে হতো না আমি পড়ায় আসছি, ভাল লাগছে না, এখন আমার শুয়ে থাকতে হবে, হ্যাঁ, এনার্জি নাই, তাহলে নাই, নাই মনে করলেই নাই, আছে মনে করছেন আছে। তো এই যে টাইম আছে এবং এনার্জি আছে, কেন আছে? কেননা এটার প্রতি কমিটমেন্ট আছে। সো এই কমিটমেন্টটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। যদি কমিটমেন্ট থাকে তাহলে টাইম এনার্জি ম্যানেজ হবে, আর যদি কমিটমেন্ট না থাকে তাহলে টাইম এনার্জি কোনোদিন থাকবে না। আমাদেরও চিন্তা করতে হবে যে সব কাজ তো করা যাবে, যেটা ইম্পর্টেন্ট আগে আমরা সেটা প্রাধান্য দেই। হ্যাঁ, সংসার কত ধরনের কাজ আছে, কাজ কার না সংসার আছে, ঝামেলা কার না আছে, ওটা পরে করলেও তো করা যাবে। সেটাই। যেমন আমরা এই বুক টেনে যে মনিকাকে দেখছি, মনিকা একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আবার একটা পার্ট টাইম জব করে। কেননা তার বোঝা যাচ্ছে যে তার ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো না। কেননা ইউনিভার্সিটিতে পড়ে পার্ট টাইম জব করতে হয় সাধারণত ওই সমস্ত ছাত্রদেরই যাদের ফ্যামিলিতে ফিনান্সিয়াল ক্রাইসিস আছে। তো এখন সে যদি মনে করতো যে আমার টাইম নাই, তাহলে ছিল না। সে এই যে এখানে ফ্রি সার্ভিস দিচ্ছে জুনিয়র ইউথদেরকে, যে শিখাচ্ছে, সে এই সময়টা যদি একটা টিউশনি করতো তার আরো কিছু টাকা হইতো। তো সে যদি মনে করতো না আমার টাইম নাই, আমার টিউশনি আছে, একটা টিউশনি ধরে নিত আর আমার টিউশনি আছে, তাহলে কিন্তু তার টাইম ছিল না। কিন্তু একটা পার্ট টাইম জব করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও সে নিজে একটা জুনিয়র ইউথ গ্রুপ নিচ্ছে, আবার অন্য জুনিয়র ইউথ গ্রুপকে অ্যাকম্পানিমেন্ট করছে, আবার কোঅর্ডিনেটরকে অ্যাসিস্ট করছে। এই পর্যায়ে যে সে এসেছে, এটা এই টাইম এবং এনার্জি সে এই জন্য ব্যয় করছে যে সাথে সাথে তার কমিটমেন্টের লেভেলটা ইনক্রিজ করেছে। তো এই কমিটমেন্ট লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ। মানে ইয়াসিন ভাইয়ের যে প্রশ্ন যে কেন হচ্ছে না, এটার অ্যান্সার আমরা যে এক্সারসাইজ করছি সেটার মধ্যেই আছে, যে এটা হচ্ছে কমিটমেন্ট, লেভেল অফ কমিটমেন্টটা ইনক্রিজ করতে হবে। আর এই লেভেল অফ কমিটমেন্ট ইনক্রিজের জন্যই অ্যাকম্পানিমেন্ট একটা, এই আমরা রুহি বুক টেনের যে ওয়ান ইউনিট অ্যাকম্পানিমেন্ট, অ্যাকম্পানিমেন্ট একটা গুরুত্বপূর্ণ টুলস। প্রিয়াঙ্কা, কিছু বলতে চাচ্ছো নাকি? না, ঠিক আছে, আমার কাছে তো ভালোই লাগছে শুনতে। অ্যাকম্পানিমেন্টের বিষয়টা বলছিলাম আর কি, যে আসলে অ্যাকম্পানিমেন্টটা খুবই জরুরি সব ক্ষেত্রেই। সেক্ষেত্রে আপনি খুব ভালো অ্যাকম্পানিমেন্ট করছেন। এরপরে আমরা গ যদি পড়ি, পড়ো একটু প্রিয়াঙ্কা। এরপরে যখন এই অ্যানিমেটর সমন্বয়কারীকে আশেপাশের অ্যানিমেটরদের জন্য সমাবেশ সংগঠিত করতে এবং জুনিয়র ইউথ গ্রুপ গঠনের প্রথম প্রচেষ্টায় কারো সাথে যেতে সহায়তা করছে। হুম, তার মানে অ্যানিমেটর কোঅর্ডিনেটর। হ্যাঁ, সমন্বয়কারী হচ্ছে কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর তো তাদেরকে রিফ্লেকশন মিটিং বা জুনিয়র ইউথ গ্রুপ ফরমেশনের হেল্প করতেছে আর কি। তো এই এই সময় ধরো যে সে তো বলতে পারতো না আমার এত টাইম নাই, এনার্জি নাই,
আমি তো আহ, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পার্ট টাইম জব করছি, কয়েকজনকে অ্যাকম্পানিমেন্ট করছিও। এখন আমি আবার আপনাকে এটা করতে পারবো না, বলতে পারতো না। হ্যাঁ, না বলে যে করছে, রিজন হচ্ছে যে সাথে সাথে তার লেভেল অফ কমিটমেন্টটা বাড়ছে বলেই কিন্তু সে বাড়ছে। এই দায়িত্বটা নিতে চাচ্ছে, নিতে পারছে। হ্যাঁ, তবে একটা জিনিস যেটা আমার এই যে প্রত্যেক জায়গায় যে তিনটা কথা, টাইম, এনার্জি এবং কমিটমেন্ট, এই তিনটার মধ্যে যদিও এক্সারসাইজ শেষ হয়নি, আমরা আগের দিকে যাব, এইটুকুতে আমার মনে হলো যে, এবং আমরা যে আলোচনা করলাম তার প্রেক্ষিতে, যে কমিটমেন্ট হচ্ছে মোর ইম্পর্টেন্ট। মানে কমিটমেন্ট যদি ঠিক থাকে তাহলে আসলে আমাদের সবারই সময় তো 24 ঘন্টা। এবং যেটা তুমি বলছিলা যে সময় একই, আসলে ধরো মনিকা, মনিকা নিয়েই কথা হচ্ছে, তো যে মনিকা আহ মনিকা না, এটা নতুন আরেকটা অ্যানিমেটরের কথা বলেছে, যে ধীরে ধীরে মনিকার মতো মানে শুরু করলো বুক 5 করে কয়েকজন জুনিয়র ইউথ নিয়ে, তারপরে আস্তে আস্তে এই লেভেলে আসে। তো তার সময় কিন্তু আসলে সব সময় হয়তো আহ খুব বেশি বাড়া, মানে কাজ যে পরিমাণ বাড়ছে, মানে কাজের গুরুত্ব যে পরিমাণ বাড়ছে, সময় অতখানি বাড়াতে হয় না, কিছুটা হয়তো বাড়াইতে হয়। কিন্তু যেটা দরকার হয় সেটা হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট থাকলে কমিটমেন্ট। সে কিন্তু করতে পারে। কারণ কি, যে এটা তো একটা টিম ওয়ার্ক, আমরা একা করি না। লাইক যখন হুম। সে এই যে সমন্বয়কারীর আশেপাশের অ্যানিমেটরদের সমাবেশ সংগঠিত করতে হেল্প করবে, তো তখন দেখা যাবে যে তার অনেক কাজে সে আবার অ্যানিমেটরদের হেল্প নিতে পারবে। হ্যাঁ, লাইক হয়তো ধরো যে সে 10টা অ্যানিমেটরের দায়িত্ব নিল, যে এই 10টা অ্যানিমেটরের সমাবেশ সংগঠিত করার জন্য সে কোঅর্ডিনেটরকে হেল্প করবে। এখন সে দেখা গেল হয়তো আবার আহ 3জনকে বেছে নিল, ওই 3জনকে দায়িত্ব দিল যে তুমি ভাই, তুমি নিজে এসো আর ওই ওই উমককে একটু খবর দিও। তো দেখা গেল যে সে 3জনের সাথে যোগাযোগ করেই কিন্তু 10জনকে সংগঠিত করতে পারে, যদি একটু টেকনিক খাটাই, একটু তাদের সাথে রিলেশন থাকে। তো তাহলে সময়ই কিন্তু ব্যাপার না, এখানে ব্যাপার হচ্ছে কমিটমেন্ট। যদি সে মনে করে এই কাজটা করবে, তাহলে অল্প সময়ের মধ্যেই বুদ্ধি করে কাজটা করা যায়। আর যাদের হুম। কমিটমেন্ট নাই তারা কিন্তু অনেক সময় ব্যস্ত বলে বাসায় শুয়ে থাকে, অথবা টিভি দেখে, অথবা গান শোনে। হ্যাঁ, এবং বলে সময় নাই। হ্যাঁ, কেউ হুম। আসলে সময় নাই না, আসলে তার কমিটমেন্ট লেভেল অফটা হ্যাঁ। ইনক্রিজ করেনি। যখন কমিটমেন্ট লেভেল ইনক্রিজ করবে, ব্যস্ততার মধ্যেও সে এটা অর্গানাইজ করতে পারবে। কারণ এই যে আমরা যারা এই ক্লাসে এখন জয়েন করেছি, মানে খুব খেয়াল করে দেখেন যে যারা জয়েন করে নাই, আমরা জানি মানে একদম আমাদের চাইতে যে তারা খুব ডাবল বিজি, বিষয়টা কিন্তু এরকম না। আমরা তো কম বেশি তাদের সম্পর্কে জানি যে তারা আমাদের চেয়ে ডাবল বলতে আমি একটু ফ্রি আছি, আপনারা সবাই ব্যস্ত, রিয়েলি সবাই ব্যস্ত, আমি একটু ইজি কাজে বিজি। তো আই এম বিজি ফর নাথিং। তো ব্যাপার হচ্ছে কি, যে মেইনলি এই আমরা যেখানে জয়েন করছি সেটা কমিটমেন্টের কারণ। মানে আমাদের কমিটমেন্ট যে আমরা এই ক্লাসটা করব, এখান থেকে শিখবো, এই শিক্ষাটা কাজে লাগাবো, এই কমিটমেন্টটাই আমাদেরকে আমাদের সকল ব্যস্ততার মধ্যেও এখানে নিয়ে আসতেছে, আমাদেরকে এনার্জি দিচ্ছে। কমিটমেন্ট থেকেই ডেডিকেশনটা আসে, ডেডিকেশনটা হুট করে আসে না আর কি। হ্যাঁ, এটাকে হচ্ছে ম্যানিফেস্ট করতে হয় মানুষের মধ্যে। আমরা আসলে মানে ম্যানিফেস্ট বলতে আসলে সবাই হয়তো একটু কম বোঝার চেষ্টা করি আর কি। মানে অনেক বড় শব্দ মনে করি, কিন্তু ম্যানিফেস্ট নিজের সাথে নিজের অনেক কিছু আছে যে যেগুলো নিজের মধ্যে ম্যানিফেস্ট করতে হয়। সেগুলোর মধ্যে স্পিরিচুয়ালিটি একটা, তারপরে হচ্ছে এই যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, এগুলো একটা হুম, দুইটা, এরকম আস্তে আস্তে করে এগুলো টাস্ক, কিন্তু এগুলো সেলফ ওয়ার্ক বলে। হুম।
তো সময় নাই তো। কিছু বলতে যাচ্ছি। জি বলেন। তখন আমি বললাম যে আমি মানে বিজি ফর নাথিং, কিন্তু আমার মনে পড়লো কিছু কথা আমি শেয়ার করতে চাচ্ছি। আমার পুরো জীবনের কথা সংক্ষিপ্ত আমি বলতে যাচ্ছি। জি বলেন। দেখেন, আমি ব্যবসা চালাতাম, আর নূর মেনশন গাউসিয়া মার্কেটে আমার ব্যবসা ছিল। কিন্তু আমি 19 আমার মনে পড়ে যে দোকানের খাতিরে আমি 19 বেস করেছি, এরকম হয় নাই। হয়তো চট্টগ্রাম থেকে আসতেছি, অন দ্য ওয়ে আছি, তো পারিনি অ্যাটেন্ড করতে। আদারওয়াইজ 19 ইনস্টিটিউট কোর্স আমি বিকল্প ব্যবস্থা করে আমি মানে ইনস্টিটিউট কোর্স করেছি। মানে আসলে আহ, ইচ্ছাও দরকার আছে। হ্যাঁ, ইচ্ছাও দরকার আছে। আমি সবসময় চিন্তা করি দুটো জিনিস। একটা তো আমি দেখেন, বই পড়ে আমি যা কিছু শিখেছি এই মিটিং অ্যাটেন্ড করে করে শুনে শুনে শিখেছি আমি। একটা জিনিস আছে। আর একটা জিনিস আছে, আমি চিন্তা করি কি একটা জিনিসকে সাকসেসফুল করতে হবে। আমি একজন উপস্থিত হলে অন্তপক্ষে 4 জন উপস্থিত হয়েছে, ওটার মধ্যে 5 জন হয়ে গেলাম আমরা। তো একটা গণনার মধ্যেও বেড়ে গেলাম আমরা। এইভাবে আমি আমি যদি চিন্তা করি ঠিক আছে থাক আমি যাব না, আর যদি চিন্তা করবো ঠিক আছে যাক না যাব না, তো 19 যে আছে মানে প্রাণপুর হবে না। তো আমি অ্যাটেন্ড করতাম যে একটা দায়িত্ব আছে, আর অ্যাটেন্ড করতাম যে আমাদের মানে অ্যাটেন্ড করার দরকার আছে। আমরা যদি যাব না 19 তো কে অ্যাটেন্ড করবে, কে যাবে? তো এইসব মিলিয়ে আমি এই চেষ্টা করেছি আমার জীবনের ক্ষেত্রে অ্যাটেন্ড করার। জি। এবং দেখেন মানে আপনার কথার প্রেক্ষিতে জাস্ট দুইটা জিনিস আমার মনে পড়লো। একটা হচ্ছে যে এই যে ফিস্টে যে জয়েন করতেন, এখানে আপনার কমিটমেন্ট ছিল। আবার ধরেন যে এই ফিস্টের যে পরিবেশ, সেটা আপনাকে আকর্ষণও করতো নিশ্চয়। তো এই দুইটা ফ্যাক্টর আছে, তবে বড় ফ্যাক্টরটা হচ্ছে কমিটমেন্ট। আর আপনি যেটা ইচ্ছা বললেন যে ইচ্ছা থাকতে হবে, এখন এখানে ইচ্ছার জন্য উইল ব্যবহার করা হয়। তো উইলের চেয়ে কমিটমেন্ট একটা স্ট্রং ওয়ার্ড। স্ট্রং এই সেন্সে যে লাইক ধরেন ইচ্ছা, অনেক মানুষেরই অনেক কিছু ইচ্ছা হয়। যেমন অনেক সময় ফকিরদেরও একটা গাড়ি কেনার ইচ্ছা হইতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে ফকির সারা জীবন ফকিরই থেকে যায়, তার এই ইচ্ছা কোনোদিন পূরণ হয় না। কেননা তার এই ইচ্ছা কখনো কমিটমেন্টে রূপান্তরিত হয় না। কিন্তু কেউ কেউ আছে ওই ফকিরের লেভেল থেকে গাড়ির মালিক হয়ে যায়, কেননা সে এটাকে কমিটমেন্ট হিসেবে নেয় যে তাকে একটা গাড়ির মালিক হতে হবে, সেজন্য যা যা করার দরকার সে তাই তাই করে। তো এই কমিটমেন্ট আর উইলের মধ্যে এই পার্থক্যটা আছে। তো আমি মনে করি যে আমাদের আহ, সব মানুষের ইচ্ছা আছে একটা ভালো মানুষ হওয়ার, কিন্তু সবাই ভালো মানুষ হয় না, ল্যাক অফ কমিটমেন্ট। আমাদের সব বাহাইদেরই ইচ্ছা আছে যে তারা আহ ঈশ্বরের পথে সেবা দিবে বা যে কোনো কোর্স করবে, কিন্তু এই যে আমরা দেখি যে সবাই শেষ পর্যন্ত আহ তার সেই ইচ্ছার উপরে, তার সেই ইচ্ছা পূরণ করতে পারে না, ল্যাক অফ কমিটমেন্ট। সো কমিটমেন্ট মানে খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা নিয়ে এখন আমরা আলাপ করছি। অবশ্যই কমিটমেন্ট যে আছে একজন ব্যবসায়ীকে ভালো ব্যবসায়ী গড়ার জন্য বড় বিরাট ভূমিকা রাখে। মানে কমিটমেন্ট, একজন টিচার সে যদি কমিটমেন্ট ঠিক রাখে একটা ভালো টিচার হবে সে। কমিটমেন্ট ভেরি বিগ ফ্যাক্টর আছে ভালো হবার জন্য। জি।
এখানে এইভাবে 2 নাম্বারটা বলছে যে আহ, পরে শিশু ক্লাসের একজন শিক্ষক এবং কয়েকটি পর্যায় সম্বন্ধে ভাবুন যার মাধ্যমে সে এই সেবা দান সম্পন্ন করতে এগিয়ে যেতে পারে। প্রতিটি পর্যায়ে শিক্ষকের কাছ থেকে প্রয়োজনীয় চেষ্টা এবং বর্ধিষ্ণু অঙ্গীকারটি বর্ণনা করুন। তো এটা যদি নুসরাত আপা বলেন, যে আগেরটা জুনিয়র ইউথ প্রোগ্রাম সম্পর্কে ছিল, যে জুনিয়র ইউথের একটা গ্রুপ শুরু করলো, সেখান থেকে কোঅর্ডিনেটরকে হেল্প করা পর্যন্ত 3টা স্টেপ ছিল। তো ঠিক একইভাবে যদি কেউ বুক 3 করে শিশু ক্লাস শুরু করে, তার এরকম কি কি স্টেপে সে এগিয়ে যাবে এবং তার কি রকম টাইম, এনার্জি এবং কমিটমেন্ট লাগবে? একই রকম, যেটা হয় যে সেবা সিম্পল থেকে কমপ্লেক্স হবে, সময়, তারপরে এটা হলো একদিনের মধ্যে করে দিতে হবে। তারপরে যে কমিটমেন্টের সাথে তো অবশ্যই উৎসাহ থাকতেই হবে। হ্যাঁ, শিশু ক্লাসে 3টা এরকম ভাগ করে নিতে হবে, 3টা ভাগে। তারপর অভিভাবকদের সাথে সম্পর্ক করতে হবে। তারপর ক্লাসের যে সিলেবাস আছে যেন অবশ্যই অভিভাবকরা এর সাথে জানবে, তাদের সাথে মাসে একবার বসতে হবে। মানে কমিটমেন্ট এমন থাকবে যে 1 বছরের যেটা শিশু ক্লাসে থাকবে, অবশ্যই ওটা সব পুরোটা ভাগ করে নিতে হবে। হুম। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এভাবে যাবে শিশু ক্লাসে যদি ই করা হয়। 3টা ভাগে, মানে 1 বছর করে, তো এরকম 1 বছরের মধ্যে সিলেবাসের সাথে সাথে প্রত্যেকটা মানে অভিভাবকরাও যেন জানে যে এটা পড়ছে। তা আমাদের যেটা আছে কমিটমেন্ট, যে রুই বুক, এটা আমরা তো বাচ্চাদেরকে দেই না গ্রেড 1-এর, কিন্তু দেওয়া উচিত মাদেরকে। তারা জানবে যে এটা পড়ানো হচ্ছে, এরকম একটা নোটস থাকা উচিত যে নেক্সট ক্লাসে এটা থাকবে, এরকম কমিটমেন্ট থাকা উচিত 1 বছরের। হুম। 3 নাম্বারটা প্রিয়াঙ্কা পড়ো, আবার 3 নাম্বার। এখন এমন একজনের কথা চিন্তা করুন যিনি সবেমাত্র 7 নং বইটি শেষ করেছেন এবং যিনি ধীরে ধীরে আরো বেশি সময় এবং শক্তি দেবেন যাতে ক্রমবর্ধমান সংখ্যক ব্যক্তিকে মূল অনুক্রমের কোর্সগুলো অধ্যয়ন করতে, সেবাদানের কাজ করার জন্য তাদের প্রস্তুতিতে সহায়তা করতে পারে। বিভিন্ন পর্যায়ে তার প্রতিশ্রুতির স্তর সম্পর্কে স্ক্রোল করেন ভাই, কয়েকটি কথা বলুন। তার মানে আগের 2টা ছিল, একটা অ্যানিমেটর আর চিলড্রেন ক্লাস টিচার, এবার টিউটর। হুম। টিউটর হিসেবে যখন একজন সেবাদান করবে, তখন তার পর্যায়গুলো কি কি হবে, তার পর্যায়টা চিন্তা করতে হবে এবং ওটা সম্পর্কে একইভাবে কিছু। তো সে যদি বুক 7 শেষ করে এবং টিউটর হিসেবে কাজ করার জন্য সে আগ্রহ প্রকাশ করে, তখন তাকে চিন্তা করতে হবে যে এটা একটা লং প্রসেস। টিউটরিং করা, এখানে যতটুকু ধৈর্য প্রয়োজন ততটুকু ডেডিকেশন প্রয়োজন। কমিটমেন্টটা সেইভাবে যে যাতে সে নিজের মধ্যে ঠিকঠাক করে, যাতে সে যতগুলো প্রসেস আছে সবগুলোতে আস্তে আস্তে সে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে, যেহেতু সে নিজেও কোর্সটা করেছে। তো সে জানে যে, ধরে নিলাম যে সে বুক 1 থেকে 7 পর্যন্ত করেছে, তো সে জানে যে এই জায়গাগুলোতে আসলে কি ধরনের ডেডিকেশন দরকার হয়। সেই অনুযায়ী সে তার কমিটমেন্ট লেভেলটা হচ্ছে ঠিকঠাক করে নিলে আমার মনে হয় যে সে যেই সময়টুকু, যেই শ্রমটুকু দেওয়া যায় সেই সবটুকুর সাথে খাপ খাইয়ে এটা লং লাস্টিং একটা রেজাল্ট দিতে পারবে। হুম। 4 নাম্বারটা নুসরাত আপা একটু পড়বেন?
আমাকে বলছেন জি। 4 নম্বরটা পড়বো। হ্যাঁ। এখন একটি ক্লাস্টারে বর্ধিষ্ণু কার্যক্রমের পরিমাণ বিবেচনা করুন যেভাবে নিচে উল্লেখ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর কাছ থেকে কি পরিমাণ সময় ও শক্তি প্রত্যাশা করা হয়েছে এবং কাজ ও কর্তব্যগুলি কয়েকটি কি কি, যা কার্যক্রমের প্রতিটি স্তরে তার সর্বাধিক মনোযোগ দেওয়া প্রয়োজন। শক্তির প্রত্যাশা হচ্ছে কাজ ও কর্তব্য, এটা ওই টিচারকে বলা হচ্ছে তাই না, কয়েকটি কি কি তার টিচার মনোযোগ। টিচার না ওই আগে ছিল, প্রথম ছিল জুনিয়র ইউথ অ্যানিমেটর, পরেরটা চিলড্রেন ক্লাস টিচার, তারপরে ছিল এখন হচ্ছে রুহিবু। না ওই তারপরেরটা ছিল রুহিবু। এবার 4 নাম্বারটা বলছে যে ক্লাস্টারের কোঅর্ডিনেটর। ও, মাস্টার একজন কোঅর্ডিনেটর। একজন কোঅর্ডিনেটর হিসেবে নিচে কয়েকটা কাজ আছে, যে এই কাজগুলোতে তার কি পরিমাণ সময়, শক্তি এবং ওই আবার কমিটমেন্ট। এর ইংলিশটা দেখি তো, ইংলিশ কি লিখেছে 4 নম্বর। Now consider the growing scale of activity in a cluster as noted below. How much time and energy? দেখতে পাচ্ছি না তো ভাই। এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। How much time and energy is demanded of the coordinator responsible? And what are some of the tasks and duties that require most of his or her attention to each level of activity? প্রথমটা হচ্ছে একটা সাস্টেন কার্যক্রম। 5 or 6 জুনিয়র ইউথ গ্রুপস, 5 থেকে 6টা জুনিয়র ইউথ গ্রুপকে সাস্টেইন করা, ধরে রাখা। তখন মানে একটা একটা লেভেল হচ্ছে যে 5 থেকে 6টা গ্রুপকে ধরে রাখা, পরের লেভেল হচ্ছে 15টার মতো গ্রুপকে ধরে রাখা, তারপরে মানে হচ্ছে একই সময় শক্তি আর ব্যয় করতে হবে। দক্ষ অ্যানিমেটর থাকলে সময় শক্তির একই থাকবে। কিন্তু কমিটমেন্টটা হচ্ছে যে বাড়তে হবে। বাড়তে হবে না। তারপরে এখানে আবার কিছু অর্গানাইজে অর্গানাইজ করার বিষয় আছে, যেমন আহ, ও যদি হচ্ছে কিছু ট্রিক আছে যেটা আপনি বললেন, একটা উদাহরণ দেওয়ার সময় যে একজনকে দিয়ে 3জনকে দিয়ে হয়তো 10জনকে ডেকে নিয়ে আসছে, বা একজনকে দিয়ে আরো 3জনকে অ্যাকম্পানিমেন্ট করা, বা পারস্পরিক অ্যাকম্পানিমেন্ট বিষয়টা প্রতিষ্ঠা করা। এগুলা এই আস্তে আস্তে ছোট ছোট ট্রিকের মাধ্যমে সে কিন্তু 15টা গ্রুপকে চলমান, কেন 25টা গ্রুপকেও চলমান রাখতে পারবে। তারপর যারা বুক 3 বা বুক 7, বুক 5 এগুলো শেষ করতেছে, তাদের মানে মাত্র শেষ করতেছে, তারা হচ্ছে সেবা দিতে আগ্রহী না। শুধু মানে ক্লাস করাবে না, হয়তো টিউটর হিসেবে, অ্যানিমেটর হিসেবে, চিলড্রেন টিচার হিসেবে তারা হচ্ছে সেবা দিবে না, কিন্তু তারা অন্যভাবে এখানে হচ্ছে কন্ট্রিবিউট করবে। তো তাদেরকে এখানে সে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাতে পারে। মানে বিভিন্ন ধরনের ট্রিক্স আছে, এগুলা সে যদি একটু মাথা খাটায় কাজ করে তাহলে হয়তো বা তার কমিটমেন্টের লেভেলটা আর একটু স্মুথ হবে, যাতে সে আর একটু স্বস্তিতে থাকতে পারে আর কি। যেমন এই যে সে যদি 5টা গ্রুপকে ধরে রাখে, তাহলে এই যে তার যে এক্সপেরিয়েন্স, যে 5টা গ্রুপকে কিভাবে সাস্টেন করা যায়, পরে সে যখন আরো 10টা গ্রুপ তৈরি হবে, তার ওই এক্সপেরিয়েন্সটাই সে জাস্ট কপি করে দিবে আরো ধরো 2টা লোকের মধ্যে, যে 2টা লোককে একইভাবে হুম। সে তার ওই টেকনিক গুলো শিখাই দেবে। তাহলে ওই 2টা লোক যদি আরো 10টা গ্রুপ মেনটেন করে, সে 5টা করে, তাহলে 15টা হয়ে গেল। তারপরে এইভাবে জাস্ট ওই 5টা করে গ্রুপ করার লোকের সংখ্যা বাড়াই দিলে পারেই কিন্তু, আর সে শুধু তাদেরকে ম্যানেজ করবে যারা 5টা করে গ্রুপ, সে যেরকম 5টা গ্রুপ ম্যানেজ করা শিখেছে ওই রকম আরো 3জনকে ওটা শিখে দিলে পারে 15টা গ্রুপ ম্যানেজ হয়ে যাবে। আর হচ্ছে আর 30টা যদি করার শিখালো জন্য 25। 6জন 6জন যদি করে, ও সে শুধু তখন ওই 6জনকে চালাবে। তাহলে কি হুম। হচ্ছে, অলওয়েজ কিন্তু তার ওই 5 থেকে 6জন লোককেই তার নাট অ্যাকোম্পানি করতে হচ্ছে, কিন্তু করতে সে হচ্ছে। সে 5-6জন লোককে অ্যাকোম্পানি করছে, আর
সে যাকে অ্যাকম্পানি করছে সে আবার তাকে অ্যাকম্পানি, তার আন্ডারে কিছু, এভাবে একটা চেন অফ অ্যাকশন হইলে পারে কিন্তু একই টাইম এবং এনার্জি ইউজ করেও বড় বড় কাজের দায়িত্ব নেওয়া যায়। এইভাবে সব কোঅর্ডিনেটর, ওটা গেল জুনিয়র ইউথ, তারপরে চিলড্রেন ক্লাস কোঅর্ডিনেটর, তারপরে অধ্যয়ন চক্রের কোঅর্ডিনেটর। এবার এখান থেকে আমরা একটু পড়ি। এখানে একটি চূড়ান্ত বিষয় রয়েছে, এটা প্রিয়াঙ্কা পড়ো। এখানে একটি চূড়ান্ত বিষয় রয়েছে, যা এখানে ধর্মের সেবাদানের সময় আমরা সবাই যে প্রচেষ্টা করি তা যে কোনো সামর্থ্যে প্রয়োগ করি। যদিও এরকম প্রচেষ্টা প্রায়ই কোনো কমিটি বা সমন্বয়কারীর অনুরোধে করা হয়ে থাকে, আমাদের সময় এবং শক্তির ব্যবহারকে কখনোই বাহাউল্লাহর আহ্বানে এবং ঐতিহাসিক মুহূর্তের আবশ্যকতার প্রতি সাড়া দান ছাড়া অন্য কিছু হিসাবে দেখা উচিত নয়। আমাদের সময় এবং শক্তির ব্যবহারকে কখনোই বাহাউল্লাহর আহ্বানে ঐতিহাসিক মুহূর্তের আবশ্যকতার প্রতি সাড়া দান ছাড়া অন্য কিছু হিসেবে দেখা উচিত নয়। তার কাছে আমরা নিজেদের অঙ্গীকারবদ্ধ করেছি। আপনি প্রিয় অভিভাবকের প্রিয় পক্ষ থেকে লেখা নিম্নলিখিত অনুচ্ছেদটি অনুচিন্তন করে এই বিভাগটি শেষ করতে চাইতে পারেন। অভিভাবক মনে করেন যে যদি বন্ধুরা ধর্মের সাথে তাদের সম্পর্ক এবং বিশাল অবাহাই জনসাধারণকে প্রভাবিত করার আশা নিয়ে উভয়ের উপর আরো একটু বেশি বস্তুনিষ্ঠভাবে ধ্যান করে, তবে তারা বিষয়গুলি আরো স্পষ্টভাবে দেখতে পাবে। অভিভাবক বা জাতীয় আধ্যাত্মিক পরিষদের পক্ষ থেকে বন্ধুদের কিছু করতে বাধ্য করা হচ্ছে না, তবে বিশ্ব যে অবস্থায় আছে তাতে অনেক বিষয়ই মাথাচাড়া দিয়ে উঠছে। আজ সংকটাপন্ন অবস্থায় নেই এমন জাতি বা জনগোষ্ঠী খুঁজে পাওয়া হয়তো অসম্ভব। বস্তুবাদ, প্রকৃত ধার্মিকের অভাব এবং মানব প্রকৃতির মধ্যে যে নিম্নতর শক্তিগুলি বিমুক্ত হচ্ছে তা সমগ্র বিশ্বকে সম্ভবত সবচেয়ে বড় সংকটের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, যেটি ইতিপূর্বে কখনো মুখোমুখি হয়েছিল বা মুখোমুখি হতে হবে। বাহাইরা এই বিশ্বেরই একটি অংশ। তারাও সেই প্রচন্ড চাপ অনুভব করে যা আজ সমস্ত মানুষের উপর রয়েছে, তারা যেই হোক এবং যেখানেই থাকুক না কেন। অন্যদিকে ঐশী পরিকল্পনা, যা শান্তি ও বিশ্ব নিয়মতন্ত্র প্রতিষ্ঠার দিকে কাজ করার প্রত্যক্ষ পদ্ধতি, তার উন্মোচনে একটি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং বিন্দুতে পৌঁছেছে। বিশ্বের নিদারুণ প্রয়োজনের কারণে বাহাইরা নিজেদের খুঁজে পায়, যদিও সংখ্যায়, আর্থিক শক্তি এবং সামর্থ্যে এত সীমিত, তবু একটি মহান দায়িত্ব পূর্ণ করতে আমন্ত্রিত হয়েছে। তাদের অবশ্যই সবসময় মনে রাখতে হবে যে অভিভাবক যখন বন্ধুদের কাছে তার আবেদন করেন তখন তিনি কেবল তাদের কাছে পরিস্থিতি উপস্থাপন করেন। প্রত্যেককে তার নিজের প্রতিক্রিয়া কি হতে পারে এবং কি হওয়া উচিত তা অবশ্যই মূল্যায়ন করতে হবে। কেউ এটা অভিভাবকের জন্য করতে পারবে না। ঐতিহাসিক পরিস্থিতির চাপ ছাড়া আর কোনো চাপ নেই। তিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেন যে বাহাইদের উপর উত্থাপিত দাবিগুলি মহৎ এবং তারা প্রায়শই তাদের সম্মুখীন হওয়া কর্তব্যগুলি সামনে অপর্যাপ্ত, ক্লান্ত এবং সম্ভবত আতঙ্ক অনুভব করে। এটাই স্বাভাবিক। অন্যদিকে তাদের অবশ্যই বুঝতে হবে যে ঈশ্বরের শক্তি তাদের সাহায্য করতে পারে এবং করবে, এবং যেহেতু তারা আজকের দিনের জন্য ঈশ্বরের প্রকাশকে গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছে, তাই এই কাজটি তাদের সহকর্মীদের উপর তারা একটি মহান নৈতিক দায়িত্ব অর্পণ করেছে। এই নৈতিক দায়িত্বের প্রতি অভিভাবক প্রতিনিয়ত তাদের দৃষ্টি আকর্ষণ করছেন, কারণ তিনিও পরিস্থিতির বাধ্যতামূলক শক্তির আনুগত্য না করে পারেন না এবং বিশ্বাসীদের তাদের সুযোগ সুবিধা এবং তাদের দায়িত্বের দৃষ্টি আকর্ষণ করার সর্বোচ্চ দায়িত্ব পালন করেন।
আচ্ছা, তুমি যেহেতু পড়লা, একটু তোমার উপলব্ধিগুলো শেয়ার করো। মানে আমরা এতক্ষণ যা আলাপ করলাম বা গতদিন এবং আজকে মিলে যা আলাপ করেছি, তার একটা কনক্লুশন এই অভিভাবকের আহ বাণী থেকে দেওয়া হয়েছে। যেটা তুমি পড়লা তার আলোকে তোমার উপলব্ধিটা আগে যোগ করো। এখানে তো প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের যে সময়, শক্তি, কমিটমেন্ট এই যে ব্যবহার করতেছি আমরা প্রত্যেকটা সেক্টরে বলেন, শিশু ক্লাস, জুনিয়র ইউথ, চিলড্রেন ক্লাস বলেন আর জুনিয়র ইউথ বলেন, আর টিউটরিং, আমাদের ইনস্টিটিউট কোর্স বলেন, যেখানেই হোক আমরা সময় দিচ্ছি, যাই করছি, আমরা কার জন্য করছি? আমরা আমাদের জন্য করতেছি। আমরা যদি মনে করি যে আহ বাহল্লা বলছে তাই করতেছি, একদিক থেকে ঠিক আছে, আমার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, বাহুল্লাহ বলছে এই জন্য করতেছি, বাহুল্লাহকে ভালোবেসে করছি, কিন্তু সেই জায়গায় যদি আমার কমিটমেন্টের মিশ্রণটা না থাকে, আমি যদি শুধু একটা দিকেই ভাবি যে বাহুল্লাহকে আমি ভালোবাসি, আমি বাহাই, তাই করতে হয় তাই করতেছি, এমনটা আমাদের কখনো ভাবা উচিত না। যেটা মনে হয় আমরা অনেকে ভাবি। আবার অনেকেই ভাবি যে এত কিছু করতে হবে কেন, আমি বাহাই, আমি ডিক্লেয়ার দিছি, আমি এই যুগের ধর্মে আছি, বাস আমার প্রতি দায়িত্ব শেষ। তো আবার শিশু ক্লাস কেন করাইতে হবে? জুনিয়র ক্লাস না করাইলে কি সে বাহাই না? আমার কাছে এখানে মনে হয় যে সবকিছু ঠিক আছে, সবার চিন্তা ভাবনা হয়তো ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও গার্ডিয়ান চাচ্ছেন যে আমরা এই বিষয়গুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারি, যে এটা আমার জন্য আমি করছি, যে শিশু ক্লাস নিচ্ছি কেন করছি, আমার জন্য আমি করছি, যাতে আমার শিশুরা ভালো থাকে, আমার শিশুরা সঠিক পথ চিনতে পারে, আমার শিশুদের মধ্যে স্পিরিচুয়ালিটি জাগ্রত হয়, তারা শিশু থেকে যাতে শিখতে পারে যে আসলে মানে ঈশ্বর কি, আসলে আমাদের আসলে নিজেদের জন্য বাঁচা উচিত কিনা নাকি পরের জন্য বাঁচা উচিত, আমরা আত্মনির্ভরশীল হব না পরনির্ভরশীল হব, আমাদের ভেতরে যে নৈতিকতা গুলো ডেভেলপ করা উচিত, এগুলা কি মানুষের ভালোর জন্য করা উচিত না নিজের জন্য করা উচিত? কেন মানুষের ভালোর জন্য আমরা কাজ করব? এই যে বিষয়গুলো ছোটবেলা থেকে যেমন ইসলাম রীতিতে ছিল যে মক্তবে পাঠানো হতো এবং আহ, কোরআন শরীফ পড়ার জন্য তাদেরকে প্রস্তুত করতো, তাদের অনেক নৈতিক শিক্ষা শেখানো হতো, ধর্ম শেখানো হতো, তারপর মক্তব থেকে তারা আস্তে আস্তে কোরআন শরীফ শুরু করতো, এরপর হাফেজ হইতো, খতম দিত কোরআন। তো কেন ওই শিশু বয়সটাকে কেন ধরে নেওয়া হয়? যুগ যুগ থেকে এটা কিন্তু দেখা হয়, যেমন আহ হিন্দু শাস্ত্রে আছে যে গুরুকুলে পাঠানো হয় তাদেরকে, আবার বৌদ্ধ শাস্ত্রেও আছে যে গুরুকুলে পাঠানো হয়, তারপর ওইখান থেকে তারা শিক্ষা নিয়ে তারপর আসে, আসার পরে দেখা যাচ্ছে রাজার ছেলেরা বা যে আরো আছে না যারা যুদ্ধ করে, ক্ষত্রিয়, তারপর আর মন্ত্রী, এদের ছেলেমেয়েরাও তো এরকম গুরুকুলে যায় পড়াশোনা করে, মানে এলিট শ্রেণী যারা। তারপর কি করে, এরা আসে, আসার পরে যাদের যা দায়িত্ব, যেমন ক্ষত্রিয়রা তখন যুদ্ধ প্রশিক্ষণ নেয়, তারপরে রাজার ছেলেরা যুদ্ধ এবং আহ রাজ্য শাসন দুইটাই প্রশিক্ষণ নেয়, এরকম ভাগ করে করে তখন তারা, তো ওই ছোট যে কোমল মনে যে শিক্ষার বীজটা তারা বুকুতে দেয়, ওটা কিন্তু সারা জীবনে যায় না। এই জন্য শিশুদের জন্য করা হচ্ছে। এই শিশু কাদের? আমাদেরই তো শিশু। এরা যখন বড় হবে তখন আমাদের প্রতীক চিহ্ন বহন করবে। তো আমি শুধু যে শিশু ক্লাস নিচ্ছি সেটা আমার জন্য নিচ্ছি এবং বাহাওয়ালার জন্য নিচ্ছি, এবং এখন এই প্রয়োজন যেটা আমার, এখনকার জন্য যেটা প্রয়োজন সেটা কথা ভেবে নিচ্ছি। ঠিক সেরকম জুনিয়র ইউথ ক্লাস, ঠিক সেরকম আমাদের ইনস্টিটিউট কোর্স, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওই ডেডিকেশনটা ওই জায়গা থেকে আসা উচিত। তাহলে কমিটমেন্টটা লং লাস্টিং হবে, যাতে আমরা এটা বুঝতে পারি যে এটা আমরা নিজেদের জন্য নিচ্ছি, আমাদের নিজেদের ভালোর জন্য নিচ্ছি। কারোর জন্য হোক এটা পরে আসবে, কিন্তু আগে নিজেকে এটা ভাবতে হবে যে আমার এটা প্রয়োজন আছে কিনা, আমি ভালো হতে চাই কিনা, আমি একটা ভালো মানুষ হতে চাই কিনা, আমি চাই কিনা যে আমার সন্তান সুশিক্ষিত থাক, মানসিক ভাবে ভালো থাক, আত্মার শান্তি পাক, আমি চাই কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমাকে এই কাজগুলোর সাথে ইনভলভ হইতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমি বাহাই মানে আমি সর্বশ্রেষ্ঠ, এরকম না। তৃতীয়ত না, দ্বিতীয়তর মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে অবাহাই যেটা জনসাধারণ, যেটা ব্রড সোসাইটি, এই ওয়াইডার কমিউনিটি, এরা, এরা আমাদেরই অংশ, আমরা এদের থেকে অভিন্ন কিছু না।
ওরা যদি এখন বাজারের উচ্চ মূল্য ফেস করতেছে, আমরাও কিন্তু করতেছি। আমরা বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করতেছি তা সেটা হতে পারে সে আমার ভাই, হতে পারে সে আমার বোন, তারাও কিন্তু এইটা ফিল করতেছে। যদি আমার ভাই বোন নাও হয়ে থাকে, অনেক ক্ষেত্রে আমাদের ভাই বোনই তারা, আমাদেরই আত্মীয় স্বজন তারা, যদি নাও হয়ে থাকে তারপরেও তো সেম কষ্টটা আমরাও পাচ্ছি। তাহলে আমরা কি চাই না যে তারাও এই বিষয়গুলোকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেখে তারাও ভালো থাক, সুখে থাক? চাই। তাহলে বিষয়গুলো কিন্তু প্রত্যেক দিকে দেখলে দেখা দেখা যাচ্ছে যে এটা আমাদের নিজেদের প্রয়োজন, নিজেদের নিড। তো সেই জায়গা থেকে গার্ডিয়ান বলছে যে আমি বলছি বলে তোমাদের করতে হবে এরকম না, আমি বলেছি জন্য করতে হবে এমন না। নিজেদের আগে প্রয়োজন কিনা সেটা বুঝো, বুঝার পরে নড়ো। এবং এই ক্ষেত্রে প্রত্যেক জায়গায় অনেক সময় আমরা বলে থাকি যে আমার তো সময় নাই, আমি তো এই জায়গায় যায় কথা বলতে পারি না, আমার তো প্রেজেন্টেশন স্কিল ভালো না, আমি তো জনসম্মুখে কথা বলতে পারি না। আবার অনেকে বলে যে আমার তো ক্লাস আছে, আমার তো পড়া আছে। শিশু ক্লাস করাইতে গেলে তো 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট হবে, আমি তো অনলাইন ক্লাসও জয়েন করতে পারছি না, আমার তো প্রবলেম আছে। কি প্রবলেম তার? ওই সময় হয়তো বা রেস্টের টাইম হইতে পারে, বা এমন হতে পারে যে ওই সময় সে কোনো একটা টিউশন করছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যদিও তারপরে ওই জায়গা থেকে দেখা যায় যে সেই জায়গায় সে ক্লিয়ার না মেসেজটা, যে আসলে আমরা শিশু ক্লাস কেন করছি, আমরা ইনস্টিটিউট কোর্স কেন করছি, আমরা ডিভোশনাল গ্যাদারিং এ কেন যাচ্ছি, আমরা 19 ডে ফিস্ট কেন অ্যারেঞ্জ করতেছি, বা কেন পার্টিসিপেট করতেছি। তো বিষয়গুলো আসলে আমাদের কাছে নিজেদের কাছে ক্লিয়ার না। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি জানি যে বাউল এই যুগের অবতার, আমি জানি যে এটা লেটেস্ট ধর্ম, আমি জানি যে এখানে সবকিছু সমাধান আছে, আমি জানি যে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে, কিন্তু আমি জানি না যে আমি আসলে এগুলো কেন করছি। এত এত অ্যাক্টিভিটিস অন্য ধর্মে তো এগুলো নাই, তাদের ধারণা অনুযায়ী। তো আমার কাছে এই এই বিষয়টা খুবই ভালো লেগেছে, আলোড়ন তৈরি করেছে আমার হৃদয়ে, যে গার্ডিয়ান বলছে যে আমি বলছি বলে যে করতে হবে এমনটা না। কোনো সংকট নাই এরকম কোনো জাতি বা জনগোষ্ঠী নাই, নাই বললেই চলে, কারণ খুঁজে পাওয়া অসম্ভব বলেছেন উনি। আর যে ধার্মিকতার অভাব, এই জায়গা এই জায়গায় তো সব জায়গায় সবাই একমত যে হ্যাঁ ধার্মিকতার অভাব আছে। হিন্দু ধর্ম বলেন, মুসলিম ধর্ম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সব জায়গায় কিন্তু ধার্মিকতার অভাব, মানে লেবাসটা শুধু রয়ে গেছে, ধর্মের শিক্ষা কোনো কিছুই আর বাকি নাই। সবাই অধার্মিকের মতো আচরণ করছে। তো এখন বাহাউল্লাহর যে একটা গ্লোরি, যে একটা শক্তি, এই এই যুগের সকাল যুগ আমাদের চলছে, এই যুগের যে একটা শক্তি, এই শক্তিটা এখন প্রচুর পরিমাণে বিচ্ছুরণ হচ্ছে এবং আমাদের সবাইকে এই শক্তি ঘিরে রাখছে। আমরা যদি চাই তাহলে আমরা অনেক কিছুই করতে পারি। তো এই এই কাজ করতে গিয়ে আমাদের যে পরিকল্পনা, আমাদের গাইডেন্স বলেন সার্বজনীন বিচারালয় থেকে, তো এই এই জায়গাগুলোতে আমরা আমরা তো গাইড পাচ্ছি। তো আমাদের নিজেদেরকে ইনভলভ করলে আমরা যেই কাজেই পদক্ষেপ নেই না কেন, সেই কাজে কিন্তু একদম মানে ঐশী শক্তি দ্বারা পরিচালিত হবে, কারণ এটা বাহাউল্লাহর নিজের স্পিরিট। বাহাউল্লাহ এই জায়গায় আমাদেরকে হেল্প করছেন, কারণ এটা তার যুগ। তা এখন আমরা সব সময় অনেক কিছুই পড়ি, অনেক ঐশী বাণী টানি পড়ি। হ্যাঁ, তো বাউলার অনেক পবিত্র লিখনের অনেক কিছু আমরা বুঝি, কিন্তু ততক্ষণ পর্যন্ত এগুলো আমাদেরকে কাজে দিবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এগুলোর গুরুত্ব বুঝবো, যে কেন এগুলো আমাদেরকে বলেছে। বা আরেকটা বিষয় আমি খুব রিসেন্ট এটা ফিল করেছি, কারণ এক্সপিরিয়েন্স করতে পেরেছি। কারণ সেটা হচ্ছে আহ একটা বাণী, সেই বাণীটা আমি পড়েছি, আমি হাজারবার পড়েছি পূর্বে, আমি জানি এটার অর্থ কি বা কি বুঝাইছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা আমি হৃদয়ঙ্গম করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এটা আমার কাছে, আমার সাথে হয়তো ঘটে, বা হয়তো আমি ওইভাবে বিষয়টা তখন দেখি নাই। হঠাৎ যখন আমার সাথে বিষয়টা হবে, ইনসিডেন্টটা ঘটবে, তখন আমি বুঝবো যে ও তাহলে এটা এই মানে এটাই ছিল। তখন আমার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। তো অনেকের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনেকের ক্ষেত্রে এটা আসে না, কারণ কি তারা হয়তোবা কম ওই বিষয়ের উপর কম পড়ে, মানে পড়াটার পরিমাণটা কম। পড়ার পরিমাণটা বাড়ালে আমার মনে হয় যে ইনসাইট গুলা, অবজারভেশন আই খুব সুন্দরভাবে আহ মানে প্রস্ফুটিত হয়। আমার আমার কাছে এটা মনে হয়েছে, ব্যক্তিগত উপলব্ধি। তো এই ছিল সবকিছু। লাস্টের লাস্টের এই ইয়েটা করছে, কমপ্লিমেন্ট করছে যে ঐশী পরিকল্পনা বিশ্ব শান্তি, বিশ্ব নিয়মতন্ত্র প্রতিষ্ঠার দিকে কাজ করার প্রত্যক্ষ পদ্ধতি উন্মোচনে গুরুত্বপূর্ণ
চ্যালেঞ্জিং বিন্দুতে পৌঁছেছে, বিশ্বে নিদারুণ প্রয়োজনের কারণে বাহাইরা খুঁজে পায় নিজেদেরকে। যদিও তারা সংখ্যায়, আর্থিক শক্তি, সামর্থ্যে সীমিত, তারপরেও একটি মহান দায়িত্ব পূর্ণ করতে আমন্ত্রিত হয়েছে। তো এই জায়গায় আমাদেরকে হয়তো নিজেদের আবিষ্কার করা উচিত। এটা আমার উপলব্ধি। থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। তো আমরা যেটা আলাপ করলাম, অভিভাবকের এটা পড়লাম, তারপরে প্রিয়াঙ্কাও তার উপলব্ধি শেয়ার করলো। এখন যদি আপনারা আপনাদের উপলব্ধিটা যোগ করেন। ইয়াসিন ভাই। না, বেশ সুন্দরভাবে প্রিয়াঙ্কা বলে গেল। আর কি বলবো। নুসরাত আপা কিছু। যেমন সৃষ্টিকর্তা জি আমাদেরকে আচ্ছা, হ্যাঁ। আমাদেরকে ক্ষুধা দিয়েছেন, মানে আমাদের দেহের ফিজিক্যাল বডির জন্য ক্ষুধা দিয়েছেন। এই ক্ষুধা যদি ডিস্টার্ব হয়, ক্ষুধা লাগে না, তো আমরা ডাক্তারের শরণাপন্ন হই যে খিদা লাগতেছে না, কিছু খাবার রুচি নাই। হ্যাঁ, তো আধ্যাত্মিক ক্ষুধাও দরকার আছে, এবং আধ্যাত্মিক ক্ষুধা যখন আমাদের হবে তখন আমরা এইভাবে আহ, খাদ্য আধ্যাত্মিক খাদ্য গ্রহণ করব। তো আধ্যাত্মিক ক্ষুধার জন্য আমাদেরকে আহ, কি মেকানিজম করলে আধ্যাত্মিক ক্ষুধা বাড়বে? আঙ্কেল, এখানে কিন্তু আমি বলেছিলাম একটা কথা, আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে পড়া। পড়া, না? হ্যাঁ, প্রচুর পড়তে হবে, তাহলে স্পিরিচুয়ালিটি আসে এবং খিদা আসে যে এটা বলছে, তাহলে এটা কেন বলছে, এটা একটু জানার চেষ্টা করা। অবশ্যই অবশ্যই পড়লেই তৃষ্ণা আসবে, খিদা আসবে। থ্যাংক ইউ ইয়াসিন ভাই। তো আপনার এই ক্ষুধা থেকে একটা গানের কথা মনে পড়লো। এটা সম্ভবত এই এই বাউলটার নাম কি, এই যে সিলেট অঞ্চলের যে বাউল, নামটা মনে পড়ছে না, কি শাহ যেন, শাহ আব্দুল করিম। আব্দুল করিম। শাহ শাহ আব্দুল করিমের একটা গান আছে, ওই যে থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। মানে ক্ষুধা ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা উনি অবশ্য এটা বলেছে স্পিরিচুয়ালি, যে এই যে আহ, মানে স্পিরিচুয়ালি মানে প্রেমের ক্ষুধাটা যতক্ষণ আছে ততক্ষণ প্রেম সুধা পান করো। এবার নুসরাত আপা বলেন আপনার উপলব্ধি। সবাই খুব সুন্দর বলেছে। এই যে উপরে যে আপনি মার্কিং করেছেন যে বাহাওয়ালার যে উম, মানে আমরা যে এই যুগটা হচ্ছে খালি বাহাই আছি সার্টিফিকেট না, আমাদের অবশ্যই কাজ করতে হবে। আর এখানে সৌগিয়া বন্দিও বলেছেন যে, যেটা প্রিয়াঙ্কাও বললো যে এই যে চাপ যেটা আছে, সংকট, এটা খালি অবাহাইদের না, বাহাইদের উপরেও আছে, আমরাও এটার মধ্যে অংশ। আমরাও হচ্ছে এটার এই শক্তির মধ্যে আমরাও না, মানে বিশ্বকে যে সংকটে আছে সেটার মধ্যে আমরাও পড়ে আছি। আর আর এটার থেকে উপায় বের করার জন্য অবশ্যই এই যে সৌগিয়া ফিন্দি বলেছে যে ঐশ্বরিক পরিকল্পনা, যার যে শান্তি এবং বিশ্ব নিয়মতার প্রতিষ্ঠার ক্রিয়াশীল সরাসরি পদ্ধতি, হ্যাঁ, উন্মোচনে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং বিন্দুতে অবশ্যভাবে পৌঁছেছে। তাহলে বাহাইগণ নিজেদেরকে নিজেদেরকে এমনই এক সংখ্যায় আর্থিক শক্তি ও সামর্থ্যের সীমিত দেখতে পায়, একটি মহান দায়িত্বপূর্ণ কাজ করতে আমন্ত্রিত হয়েছে। আবার আরেক জায়গায় সৌগিয়া ফেন্দি এটা বলেছেন যে এটা মানে
কোনো বাহাইদের মানে কোনো কিছু করতে চাপ করা না, কিন্তু নিজের থেকে আসতে হবে, নিজের মন থেকে আসতে হবে যে আমার দায়িত্ব কর্তব্য কি। এখন তাহলে খালি মোনাজাত করবো, নামাজ পড়বো আর উম, রোজা করবে, এটা না। আমাদের দায়িত্ব এই যুগে কর্তব্য কি, এটা নিজের মন থেকে আসবে, এটা কেউ চাপিয়ে দিবে না কারোর উপরে। এটার জন্য পড়ার অভ্যাস করতে হবে, প্রত্যেকটা পড়তে হবে। আর যেটা হলি রাইটিং করতে বলা হচ্ছে, ধ্যান করতে হবে আমার কাজ কি প্রতিদিনের। তাহলে আমরা অবশ্যই এই করবো, আমার জন্মের উদ্দেশ্য কাজ, আমরা এটা রাখতে হবে। আমাদের এইটুক না, অনেক কাজ বিশাল, আমরা এক সাংগঠনিক যুগে আছি। এই জিনিসটা আমাদের অবশ্যই, যে সর্গে ফেন্দি বাণী থেকে বুঝছি, এটাই ইহা কেবল স্বাভাবিক। আর একটা বলছে, যেহেতু তিনি নিজেও পরিস্থিতিগুলির ব্যাখ্যাকারী শক্তিকে মান্য করা এবং তাদের সুযোগ, তাদের বিশেষ অধিকারগুলি এবং তাদের দায়িত্বগুলির বিশ্বাসীদের মনোযোগের প্রতি আহ্বান করার তার সর্বোচ্চ কর্তব্য পূর্ণ করা ব্যতীত থাকতে পারে না। এই নিচের প্যারাটা আমাকে খুব করছে, তো অবশ্যই থাকবে। দায়িত্বগুলি কত দায়িত্ব, আমাদের সময় শক্তি যে কমিটমেন্টটা আছে, এটা বাহানার যে আহ্বান ঐতিহাসিক, এটা অবশ্যই আমাদের সাড়া দিতে হবে, আর কাজে করতে হবে, এছাড়া উপায় নাই, করতে হবে। যারা করছে না, পড়ছে না, বুঝছে না, তাদের তো আলাদা মা কথা। যারা জেনে শুনে জেগে জেগে যেটাকে ঘুমানো, মানে এটা আমার কাজ না, আমি করবো না, বা তাদের কমিটমেন্টটা খুব স্ট্রং দরকার অবশ্যই। থ্যাংক ইউ নুসরাত আপা। জিয়া পারভিনা আপা কিছু বলবেন? কি বলবো, এটা আব্দুল বাহাদুর সব সময় বলছেন যে তোমরা সবাই উনাকে তো আমরা ফলো করবোই, তারপরে আমরা নিজেদের ভিতরে প্রয়োগ করবো এইসব বিষয়। আমাদের দৃষ্টি, আমাদের অভিভাবক যেটা বলছেন লিখছেন, আমরা কোশ্চিন করতে হবে প্রত্যেকেরই, এই আর কি। রহিম ভাই, বাহাইদের উপর উত্থাপিত দাবি, এটার ইংলিশ ট্রান্সলেশন কি দেওয়া আছে? দেখছি। He fully realizes ঐতিহাসিক পরিস্থিতির চাপ ছাড়া আর কোনো চাপ নেই। There is no pressure than the pressure of historical circumstances. He fully realized that demands made upon the Baha'is are great. demands made upon the Baha'is. They often feel inadequate, tired, and perhaps frightened in the face of the tasks that confront them. বলছে অনেক সময় আমরা নিজেদেরকে অপূর্ণ ভাবি, ক্লান্ত ভাবি, আবার অনেক সময় ভীত হই। আচ্ছা, ওকে, তো যদি আমরা সামারাইজ করি এই পুরা পর্ব 25-এর, আর আমার কাছে মনে হয়েছে যে মূল বিষয়টা হচ্ছে আমাদের
কমিটমেন্ট। মানে যদি আমাদের কমিটমেন্ট ঠিক থাকে তাহলে আমাদের টাইম এবং এনার্জি অবশ্যই ম্যানেজ হবে। আর সোর্স অফ কমিটমেন্টটা কি, মানে আমাদের কমিটমেন্টটা সোর্সটা কি? সেটা হচ্ছে, সোর্সটা হচ্ছে যে আমরা বাহাউল্লাহর আহ্বানে সাড়া দিচ্ছি। যদি এইটা এইটা আমাদের মাথায় থাকে যে আমরা কেন এটা করছি, কেন কমিটমেন্টটা করব, সেটা হচ্ছে বাহাউল্লাহর আহ্বানে সাড়া দিচ্ছি। মানে যেমন এই যে আমরা বুক 10 করছি, কেন করছি? এটাও বাহাউল্লাহর আহ্বানের প্রতি সাড়া দেওয়া। কেননা আহ বাহাউল্লাহ যে যে বিশ্বকে একতাবদ্ধ করতে চেয়েছেন, হাউস অফ জাস্টিস বলছে যে সেই সময় আসছে, মানে সোসাইটি বিল্ডিং পাওয়ার রিলিজ হয়েছে, তো সোসাইটি বিল্ডিং এর জন্য আমাদের কাজ করতে হবে। তো সোসাইটি বিল্ডিং এর জন্য কাজ করতে হলে কমিউনিটি বিল্ডিং করতে হবে। কমিউনিটি বিল্ডিং এর জন্য আমরা বুক 10 থেকে শিখতেছি। তো যখন আমরা মনে করব যে এই বুক 10 করা মানে এটা শুধু একটা সময় ধরে আমরা একসাথে বসতেছি আর কিছু পড়ছি, এরকম না। আর যদি না পড়লাম কি হলো, এরকম মনে করলে কমিটমেন্টটা আসে না। কিন্তু যখন মনে করব যে এটা বাহাউল্লাহর আহ্বানের প্রতি সাড়া দেওয়া, বাহাউল্লাহ চান যে আমরা একটা মানে স্ট্রং কমিউনিটি বিল্ডিং করি এবং একটা সোসাইটি বিল্ডিং করি, তাহলে আমাকে সেটা শিখতে হবে। সেটা শেখার জন্য এই বইটা গুরুত্বপূর্ণ, আর সেই জন্য আমি এই ক্লাসে আসতেছি। তাহলে ইন এ সেন্স এটা হচ্ছে বাহাউলার আহ্বানের প্রতি সাড়া দেওয়া, তখন কমিটমেন্টটা বেড়ে যাবে। অনুরূপ ভাবে যদি আমি শিশু ক্লাস কেন নেব? বাহাউলার আহ্বানের প্রতি সাড়া দেওয়ার জন্য। জুনিয়র ইউথ প্রোগ্রাম কেন করব? ওই বাহাউল্লাহর প্রতি সাড়া দেওয়া। সব যদি আমার কমিটমেন্টের সোর্সটা হয় যে আমি বাহাউল্লাহর প্রতি, বাহাউল্লাহর আহ্বানের প্রতি সাড়া দিচ্ছি, তাহলে এটা ঠিক হবে। আর এর উপরে শৌকত এফেন্দি আরো কয়েকটা জিনিস ক্লিয়ার করেছে যে এটা তো স্পিরিচুয়াল রিজন, মেটেরিয়াল রিজনও আছে। মেটেরিয়াল রিজন কি? যে পৃথিবীতে যে এখন আহ, যে চারিদিকে হাহাকার অবস্থা, মানবতার যে দুর্দশা, মানুষ যে পশুর স্তরে নেমে যাচ্ছে ধীরে ধীরে, সেখান থেকে মানুষকে উদ্ধার করা। হ্যাঁ, আবার শুধু মানুষ যাচ্ছে, আমার কি উদ্ধার করার দরকার আছে? আমিও সেখান থেকে মুক্ত নই, কারণ আমি এই সমাজেরই একটা অংশ। হ্যাঁ, যেটা ওই আমরা ফেসবুকে, আপনারা হয়তো সবাই দেখেছেন, এরকম একটা পোস্ট আছে যে একটা নৌকার ছবি আছে, নৌকাতে কিছু যাত্রী আছে। তো নৌকার যেই সাইডটা ফুটা হয়ে গেছে, তো ওই সাইডের যাত্রীরা ওই পানিটা সেচতেছে, আর যে সাইড এখনো ফুটা হয়নি ওরা বলতেছে যাক বেঁচে গেছি, আমাদের সাইডে ফুটা হয়। তো আমরা এই পোস্ট দেখে কি সবাই হাসির রিয়াক্ট দেই, কেউ স্যাড রিয়াক্ট দেই, কারণ আমরা বুঝি যে যারা ওই ফুটার সাইডে নাই, তারা যেটা বলছে তারা মানে ভুল বলছে, বোকার স্বর্গে বাস করছে। কেননা যদি নৌকাটা ডোবে, হয়তো ওর সাইডে ফুটা হয় নাই, কিন্তু যেখানেই ফুটা হোক, ওই ফুটা দিয়ে পানি উঠলে কিন্তু ওই নৌকাটাই ডুববে। আর নৌকা ডুবলে যাদের সাইডে ফুটা হয়েছে তারাই যে শুধু ডুববে তা না, পুরা নৌকার সব যাত্রীরা ডুববে। তো এটা সবার কনসার্ন। তো হয়তো ধরেন যে আহ, সমাজের যেই সমস্যাগুলো, পৃথিবীর যে সমস্যা, সেটা এই মুহূর্তে আমাকে টাচ করে না, কিন্তু যেহেতু সমাজকে এটা টাচ করেছে আর আমি ওই সমাজেই আছি, সো আমাকে টাচ করতে এটা সময় লাগবে না। বা এই সমাজ ডুবলে আমিও ডুববো। হ্যাঁ, আমার সবাই ডুববে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার প্রিয়জন সবাই ডুববে। সো যদি আমি বাঁচতে চাই, তাহলে সবাইকে নিয়ে বাঁচতে হবে। তো এটা একটা মেটেরিয়াল রিজনও আছে স্পিরিচুয়াল রিজনের পাশাপাশি। সো এই এই ফিলিংস থেকে, এই কমিটমেন্ট থেকে আমাদেরকে এই কাজগুলো করতে, টাইম এবং এনার্জি বের করতে হবে। তো আমাদের একেবারে আজকে কাটাই কাটাই 10টা বেজে গেছে। আর একটু আমরা একটু কথা বলতে চাচ্ছি। কি, বলেন বলেন। অবশ্যই কমিটমেন্ট রাখা খুবই প্রয়োজন আছে, কিন্তু উম, মানে কোনো কাজ করতে গিয়ে যখন বোঝা হয়ে যাবে, এ, তাহলে আবার মুশকিল আছে। কেন আমরা বোঝা হয়তো হয়ে গেলে বেশি দূরে নিতে পারবো না, কিন্তু যদি বোঝা না হয়, নিবার মতো ক্যাপাসিটি থাকে, তাহলে একটা বোঝা মানে একটা কাজ অনেক দূর পর্যন্ত নিতে পারবো।
আমি এই কথা এই জন্য বলতেছি যে নুসরাত দেখি যেরকম জানতে পারলাম আজকে যে সে এসে এ, বাচ্চাদেরকে পড়িয়ে এসে আবার এখন যখন শেষ হবে এখন যদি পাকশাক করে তাহলে মানে খেতে খেতে তাহলে 12টা বাজবে 1টা বাজবে এরকম হয়ে যাবে। আর যদি আগে থেকে প্রিপেয়ার করে রেখে গেছে শুধু গরম করবে আর খাবে তো তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমি জানি না কি অবস্থা আছে। তো আমার বলার উদ্দেশ্য হলো এটা যে এরকম না কে এ, বোঝা যাবে যেটা দীর্ঘদিন করা খুব কঠিন হয়ে যাবে। মানে সবকিছু ইন ব্যালেন্স হতে হবে। এ, জীবনযাত্রাও ব্যালেন্সে থাকতে হবে। আর এই যে আমরা যে শিখতেছি এটাও ব্যালেন্স হতে হবে। এটা আমার মনে হলো আমি এটা বললাম। জি, থ্যাংক ওকে। ইউ। অবশ্যই অবশ্যই, আসলে আমরা বোঝা বহন করা ডিফিকাল্ট। আমাদের যা সামর্থ্য আছে তাই করতে হবে। তবে আবার কি হয় যে শুরুতে যেটা বোঝা মনে হয় ওটাই আবার শেষে হালকা মনে হয় বহন করতে করতে। মানে আমরা যদি বোঝা মনে করে কখনোই হাতে না নেই তাহলে আমরা কোনোদিনই মানে বোঝা বহন করতে পারবো না। মানে অনেক মানুষ আছে যে ধরেন হাতে করে একটা ছাতা নিয়ে যাবে, ছাতাও তার কাছে বোঝা মনে হয়। হ্যাঁ, আবার অনেক অনেক লোক আছে যে অনেক ভারী জিনিস অলওয়েজ বহন করে। তো এই দুই লোকের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য, যে কখনো ছাতাটাও বোঝা মনে করে কখনো হাতে নিতে চায় না, তার পক্ষে আসলে কোনোদিনই বোঝা বহন করা সম্ভব হবে না। কিন্তু আবার এটা ঠিক যে সবকিছু একটা লিমিটেড আছে। একটা মানুষ অলওয়েজ ধরেন যে হয়তো 20-30 কেজি বহন করবে, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আবার একটা মানুষ কখনোই কোনো বোঝাই নেবে না, ছাতাও হাতে নেবে না, এটাও অস্বাভাবিক। স্বাভাবিক একটা বিষয়ের মধ্যে থাকতে হবে। তো অনেক সময় মানুষ কি করে যে আহ, একটু একটু করে বোঝা বহন করতে করতে মানে বোঝায় তখন স্বাভাবিক হয়ে যায়। এবং আমরা ওই যে আহ, যারা ভার উত্তোলন করে তারা শুরুতে আহ, হয়তো দেখা যাচ্ছে যে 1 কেজি ওজন তোলে, তুলতে তুলতে 1 কেজি যখন স্বাভাবিক মনে হয় এবার ওরা 1.5 কেজি নেয়। এইভাবে এক সময় ওরা 1 মণ, 1.5 মণ, 2 মণ ভার উত্তোলন করতে পারে। সো এটা কি হয়, প্র্যাকটিস করতে করতে মানে স্ট্রেংথটা বাড়ে, ক্যাপাসিটিটা বাড়ে। সো আমাদেরও ওই রকম, কিন্তু বিগিনিং এ আমরা বিশাল দায়িত্ব নিতে পারবো না। এখানে আমরা যে পড়ে আসলাম, শুরুটা হচ্ছে যে জাস্ট একটা সিম্পল চিলড্রেন ক্লাসের টিচার হওয়া থেকে, বা জুনিয়র ইউথ প্রোগ্রামের অ্যানিমেটর হওয়া থেকে, বা স্টাডি সার্কেলের টিউটর হিসেবে। তারপরে দেখা যাচ্ছে যে সে ধীরে ধীরে যখন ওইটা নিতে পারছে, আর কিছু যোগ করছে, আর কিছু যোগ করছে, এবং শেষে এরা আবার কোঅর্ডিনেটর হিসেবে সেবা দিচ্ছে। কোঅর্ডিনেটরের পরে আরো অনেক বড় বড় কমপ্লেক্স সেবা আছে। তো এইভাবে আসলে ধীরে ধীরে আমাদের আহ, মানে ওই বোঝা বহনের সামর্থ্য শক্তিটাও বাড়ে। তো গুরুত্বপূর্ণ কথা ইয়াসিন ভাইয়ের। আর রাইট। যতটুকু বহন রাইট। করতে পারবো ততটুকুই নিব, কিন্তু আবার মানে বহনের শক্তিটাও বাড়ানোর দিকে মন থাকতে হবে, না হলে আবার কোনোদিনই পারবো না কিছু করতে। দুইটাই গুরুত্বপূর্ণ। এবং কোনো জিনিস পেতে হলে স্যাক্রিফাইস তো দরকার আছে। জি। এক কাপ চা বানাতে গেলেও অনেক সময় অনেক অ্যাটেনশন লাগে। জি। হ্যাঁ। তোকে সবাই ভালো থাকবেন, সুস্থ ওকে, আল্লাহ থাকবেন। হাফেজ। আল্লাহ। আল্লাহ বা সবাইকে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আল্লাহ আভা, শুভরাত্রি। সবাইকে